লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অফ স্টাফ সহ নিহত 5, আহত 28। 1.5 মাসে গাজায় প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রাণহানি অন্তত 342। ইউক্রেন যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাব নিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র, ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক। বড় অগ্রগতির দাবি রুবিওর। খার্কিভে রুশ হামলায় নিহত 4। জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমাতে একমত G20 জোটের নেতারা। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার। পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে যুক্ত হতে পারে ভারতের সঙ্গে, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। তীব্র নিন্দা ইসলামাবাদের। এবং নির্বাচনের আগে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন, ইসির দেয়া নিয়ম নীতি তুলে ধরতে সভা, সেমিনার, যে কোনো জটিলতায় সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট দূতাবাসের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 28 জন। হামলায় রাজধানীর দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে গাজায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। গেল 1.5 মাসে উপত্যকায় প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত 342 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় রোববার বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হাইথাম আলী তাবতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হয়েছেন অনেকেই। হামলার পরেই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলী তাবতাবাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাবতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। এদিকে গাজার চিত্রও প্রায় একই। নুসেরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল 1.5 মাসে প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেন কোনো কৃতজ্ঞতা দেখায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে আলোচনার মাঝেই রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে শিশুসহ 4 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পরিকল্পনার মধ্যেও থেমে নেই রাশিয়ার আক্রমণ। রুশ ড্রোন হামলায় খার্কিভের 6টি এলাকায় একযোগে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। মুহূর্তেই আগুন ধরে যায় আবাসিক ভবনে। আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান জানান, ধাপে ধাপে ড্রোনের আঘাতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। রাতভর তৎপরতা চালায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে শিশুসহ হতাহত হয়েছেন অনেকেই। জারি করা হয়েছে সতর্কতা।
এদিকে স্থানীয় সময় রোববার রাতে জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ঘিরে এ বৈঠক হয়। জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই আলোচনাকে বড় ধরনের অগ্রগতি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ শেষ করতে খুব শিগগিরই একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা কি হবে সে বিষয়ে এখনও অনেক কাজ বাকি আছে। তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 28 দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। বৈঠক ঘিরে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান জানান, আলোচনা অগ্রগতির দিকে গেছে এবং তারা এমন একটি শান্তি কাঠামোর দিকে এগোচ্ছেন যা দীর্ঘস্থায়ী হবে। কিয়েভ জানায়, যুদ্ধবিরতির পথে অগ্রগতি স্বাগত জানালেও যদি কোনো প্রস্তাবে সার্বভৌমত্ব, ভূখণ্ড হস্তান্তর, সেনাবাহিনী দুর্বল করা বা ন্যাটোতে যোগদানে বাধা থাকে তবে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়। প্রতিনিধি দল আরও বলে, শান্তির নামে ইউক্রেনকে দুর্বল করার যে কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেও তারা জোর দিয়ে বলে, ন্যূনতম জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে কোনো সমঝোতাই টেকসই হবে না। এরই মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন। তার কয়েক মিনিট পরে জেলেনস্কির সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইউক্রেন থেকে মুক্তি পাওয়া বেলারুশে আটক 31 নাগরিকের প্রত্যাবর্তনেও ট্রাম্প প্রশাসনের কার্যকর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানায় কিয়েভ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জলবায়ু সংকট মোকাবিলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা হ্রাসের ওপর ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হল G20 শীর্ষ সম্মেলন। পাশাপাশি ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপরও একমত হয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এক দুঃখজনক নজির স্থাপন করেছে বলে মত বিশ্লেষকদের। স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের সমাপনী ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমানোর ওপর ঐকমত্য হন অংশগ্রহণকারী নেতারা। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপর একমত হন। বিশেষ করে সুদানের বিষয়টি উল্লেখযোগ্য, যা 2 বছরের বেশি সময় পর বৈশ্বিক নেতৃত্বের সমীক্ষায় প্রধান আলোচ্য সূচিতে এসেছে। বিশ্লেষকদের মতে G20 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি দুঃখজনক নজির স্থাপন করেছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, ট্রাম্পের উপস্থিতি না থাকা তেমন গুরুত্বপূর্ণ নয়। এদিকে ফ্রেডরিক মেজ বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ছিল না। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধুর হিন্দুরা কখনোই অঞ্চলটিকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নেননি। ভারত জুড়ে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন বলে জানান রাজনাথ সিং। অঞ্চলটি সভ্যতার দৃষ্টিতে সবসময় ভারতেরই অংশ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে তার বক্তব্যকে বিভ্রান্তিকর ও বিপজ্জনক ইতিহাস বিকৃতি বলে আখ্যা দিয়েছে দেশটি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড অস্ট্রেলিয়ার ডারউইন শহর, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু ঘরবাড়ি। ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 90, এখনও নিখোঁজ অনেকে। ভেনেজুয়েলা ঘিরে শিগগিরই অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে প্রথম ধাপ হবে গোপন অভিযান। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা, ভেনেজুয়েলায় CIA এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতিসহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো।
নাম প্রকাশে অনিচ্ছুক যার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন। তবে কবে, কখন, কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা। মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার মাদক চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে, যদিও চক্রটির সঙ্গে মাদুরোর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে। ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্পেনের ইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, চিলির লাতাম, কলম্বিয়ার আভিয়াঙ্কা সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। গত 51 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত এনেছে অস্ট্রেলিয়ার ডারউইন শহরে। এর আঘাতে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়টির শক্তি সঞ্চয় করে আবারও দেশটির উত্তর পূর্ব উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণ বড় শহর ডারউইন। স্থানীয় সময় রোববার শহরটির উপর দিয়ে ভয়াবহ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড় ফিনার আঘাতে ধ্বংস হয়ে যায় অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের বহু স্থাপনা। ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের ঢেউয়ে শহরের নিচু অঞ্চল পানিতে তলিয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন হাজার হাজার মানুষ। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 205 কিলোমিটার পর্যন্ত। এটি আবারও শক্তি সঞ্চয় করে আগামী সোমবার রাতে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব কিংবার্লি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে অগ্রিম সতর্কতা জারি থাকায় আগেই নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয় বড় ধরনের ক্ষতি এড়াতে পেরেছেন বাসিন্দারা। উঁচু এলাকায় বসবাস করায় প্রবাসী বাংলাদেশিরাও ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। 1974 সালের পর এটিই এ অঞ্চলে হানা দেয়া সবচেয়ে বড় শক্তিশালী ঘূর্ণিঝড় বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 90-এ পৌঁছেছে। প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নিখোঁজ বহু বাসিন্দা। 5 প্রদেশে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $34 কোটি। ভিয়েতনামে কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ ও মধ্যাঞ্চলে সৃষ্টি হয়েছে শোচনীয় বন্যা পরিস্থিতি। শুধু ডাক লাখ প্রদেশেই মারা গেছে 63 জন। প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বন্যার পানি কিছুটা নামলেও বহু গ্রাম এখনো পানির নিচে। পর্যটন অঞ্চলগুলো বন্যার পানিতে ডুবে গেছে। পাহাড়ি এলাকায় ধস নামায় বন্ধ হয়ে গেছে মহাসড়ক ও রেলপথের বেশ কয়েকটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে 80,000 হেক্টর ধান ও ফসল। বিদ্যুৎহীন এখনো 1 লাখের বেশি পরিবার। দক্ষিণাঞ্চলের হাতিয়াই জেলায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলাটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার ইয়াই জেলায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়। স্থানীয় গণমাধ্যম জানায়, গত 3 দিনে 595 মিলিমিটার বৃষ্টিপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। জারি করা হয় সতর্কবার্তা। পানির উচ্চতা দ্রুত বাড়ায় বাসিন্দাদের জীবন ঝুঁকি এড়াতে শতাধিক কমিউনিটিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আবারও শুরু হয়েছে হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ক্যামেরায় ক্রেটার থেকে প্রবাহমান লাভার দৃশ্য ধরা পড়ে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও একটি শক্তিশালী প্রবাহের আশঙ্কা করেছে পর্যবেক্ষণ কেন্দ্র। ইউএসজিএস জানায়, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে আগ্নেয়গিরিতে আরেক দফা অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। কিলাওয়া হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের একটি নিষিদ্ধ এলাকায় অবস্থিত এবং বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। 2024 সালের ডিসেম্বর থেকে বিচ্ছিন্নভাবে অগ্ন্যুৎপাত চলায় পার্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
ভারতের নয়াদিল্লির বাতাস আবারও বিপদসীমায়। রোববার শহরের বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 400-র ঘর পেরিয়ে যায়। ঘন ধোঁয়াশায় বিপর্যস্ত 2 কোটি মানুষের জীবন। পরিবেশ মন্ত্রী মানজিন্দর সিং শিরসা বলেছেন, যানবাহন ও শিল্প খাত ঘিরে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 381 বায়ুর মানদণ্ডে, যা খুবই খারাপ। কয়েকটি এলাকায় AQI 400-র উপরে উঠে যায়, যা স্বাস্থ্য ঝুঁকিকে জরুরি পর্যায়ে নিয়ে যায়। শহরের আকাশ জুড়ে ধোঁয়াশা ও স্থবির বাতাস পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পরিবেশ মন্ত্রী মানজিন্দর সিং শিরসা জানান, পুরো মহানগর জুড়ে যানবাহনের নির্গমন ও আশেপাশের শিল্পাঞ্চলের কার্যক্রম এখন কঠোর নজরদারির মধ্যে রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় গত কয়েকদিন ধরেই জরুরি বায়ু দূষণ বিরোধী ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি বড় বাধা। বাসিন্দারা বলছেন, দূষণ এতটাই ঘনীভূত যে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চোখ, গলা ও শ্বাসকষ্টের উপসর্গ বাড়ায় চিকিৎসা কেন্দ্রগুলোতেও চাপ বেড়েছে। প্রতিদিনের কর্মযাত্রা, স্কুলে যাওয়া, এমনকি ঘরোয়া স্বাভাবিক জীবনও তুলনামূলকভাবে কঠিন হয়ে উঠেছে। প্রতিবছর শীতকালে দিল্লিকে ঢেকে ফেলা এই ঘন ধোঁয়াশার অন্যতম কারণ প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার খড় পোড়ানো। অবৈধভাবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া রাজধানীমুখী বাতাসে মিশে শহরকে ঢেকে ফেলে। 2023 সালের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার এই বায়ু দূষণের প্রভাবে মানুষের গড় আয়ু 5 বছরের বেশি কমে যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম জুড়ে বাড়ছে আবর্জনা স্তূপ। পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটের কারণে বিপাকে নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলন নতুন গতি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বড়দিনের আগে মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব পাশের অঙ্গীকার করেন বিক্ষোভকারীরা। স্পেনের মাদ্রিদের রাজপথও স্বৈরতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল। সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর গ্রেফতারের পক্ষে বিপক্ষে আন্দোলন চলছে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তেজনা। স্থানীয় সময় শনিবার লিংকন মেমোরিয়ালে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। রিমুভ দ্য রেজিম স্লোগান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ও অপসারণের দাবি করেন তারা। ডেমোক্রেট কংগ্রেসম্যান আল গ্রিন প্রতিশ্রুতি দেন, বড়দিনের আগে অভিশংসনের প্রস্তাব আনা হবে। সমাবেশে উপস্থিত নাগরিকরা জানান, তারা আর উপেক্ষিত থাকতে চায় না। বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর এখনই সময়। পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে, আর এর জন্য অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হবে, তাকে অভিশংসন করতে হবে। আমরা চাই তাকে অপসারণ করা হোক, যাতে ভবিষ্যতের কোনো স্বৈরশাসক মনে না করে যে সে যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ নিতে পারে। ইউরোপের স্পেনের রাজপথ স্বৈরতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল। স্বৈরাচারী শাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর 50 বছর পর তার বিরোধী গোষ্ঠীগুলো মাদ্রিদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা জানান, ফ্রাঙ্কোর সময় হাজারো নাগরিক নিখোঁজ হয়েছিল। তারা আরও দাবি করেন, ফ্যাসিবাদ বিরোধী এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে 4 দশক পুরানো ক্ষত এখনও স্প্যানিশ সমাজে জীবন্ত। টিউনিশিয়ার রাজধানী তিউনিসেও সরকারের অন্যায় ও দমন পীড়নের বিরুদ্ধে হাজারো মানুষ কালো পোশাকে বিক্ষোভে অংশ নেয়। প্রেসিডেন্ট কায়েস সায়েদ দেশের বিচার ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে একক শাসন প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এদিকে লাতিন আমেরিকার ব্রাজিলে উত্তপ্ত পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক প্রেসিডেন্ট জয়ির বোলসোনারোকে আটকের পর তার সমর্থক ও বিরোধীরা ব্রাজিলিয়ায় মুখোমুখি অবস্থান নেন। তার সমর্থকদের দাবি, এটি রাজনৈতিক প্রতিশোধ। অপরদিকে বিরোধীরা বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের দায় এড়াতে পারে না বোলসোনারো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। এদিকে নিবন্ধন করতে গিয়ে ওটিপি নিয়ে বড় সমস্যায় পড়েছেন প্রবাসীরা। নানা জটিলতার কারণে আরও 5 দিন নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার বিকেল পর্যন্ত 34টি দেশের 17,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকেই পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলো নিবন্ধনের সহযোগিতামূলক কার্যক্রম চালাতেও দেখা যায়। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত, তাই এবার বিদেশেই ভোট দেওয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে, এটার জন্য আসলে সত্যি আমরা আনন্দিত এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে প্রথমবার প্রবাসে বসে নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না। আমি গতকালকে রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। তো আজকে আমি অফিসে যোগাযোগ করলাম, তো তারা বলতেছে যে চেষ্টা করবে। নিবন্ধনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ওটিপি আসে না। তো এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তারা এটা সুরাহার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার। টেকনিক্যাল ইস্যু, এটার কাজ চলছে। আজকের ভিতরে যদি ঠিক না হয়, এটার পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আরো 5 দিন অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা ভুলে যাননি প্রবাসীরা। তাই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে ভোটার নিবন্ধন করে জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রবাসীদের একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তারা বিশ্বাস করেন তাদের ভোট দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সৌদি আরবে 4 থেকে 8 ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রবাসীদের ভোটার নিবন্ধন। সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট জেনারেল সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে বর্তমানে প্রায় 35 লাখ বাংলাদেশির বসবাস। আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও প্রবাসীদের সচেতন করতে রোববার জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেলের অডিটোরিয়ামে বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান। আমার কাছে ইমেইলে একটা পাসওয়ার্ড আছে। পোস্টাল ব্যালট অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন, ডাকযোগে ব্যালট গ্রহণ, ভোট প্রদান এবং পুনরায় ব্যালট পাঠানো, এই 5 ধাপেই সম্পন্ন হবে ভোটের প্রক্রিয়া। প্রবাসীদের কাছে এই উদ্যোগ দ্রুত জনপ্রিয় করে তুলতে কনসুলেট জেনারেল নানা কার্যক্রম পরিচালনা করছে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ASM সাইম সহ কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, জেদ্দার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, স্কুল কমিটির প্রতিনিধিরাও। তবে আরো আগে থেকে কার্যক্রম শুরু না করায় দূতাবাসের সমালোচনা করেন অনেকে। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং আমার এখানে অ্যাম্বাসেডার কোনো আনাগোনা দেখতেছে না বা এরা কোনো পদক্ষেপ এখনো নেয় নাই। আমরা চাই যেন এখান থেকে আমরা ভোটটা দিতে পারি। পোস্টাল ব্যালটের মাধ্যমে যদি যথাযথ অ্যালাউন্স বা পাবলিশ প্রচারপত্র যদি হয়, তখন এই যে 35 লক্ষ বাঙালি, তাদের যে আকাঙ্ক্ষা প্রতিফলন হবে। বিশ্বের প্রায় 58টা দেশে এই ভোট যাতে প্রবাসীরা প্রদান করতে পারেন এই বিষয়ে আওয়াজ তুলেছেন। সেক্ষেত্রে সৌদি আরবে এই কেন পিছনে পড়ে থাকবে? সৌদি আরব থেকেও আমরা আসন্ন জাতীয় নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে নাগরিক হিসাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য
প্রবাসী বান্ধব সরকার গঠনের জন্য আমরা ভূমিকা রাখতে চাই। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আগামী 4 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। কনসুলেট কর্তৃপক্ষ সবাইকে এই সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানায়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে ফিনল্যান্ডে শুরু হয়েছে প্রবাসী ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া। 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করা যাবে। কোনো ধরনের জটিলতায় পড়লে দূতাবাসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এছাড়া হেলসিঙ্কির রাউহা পিরি সেন্টারে দেওয়া হবে রেজিস্ট্রেশন সেবা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। ফিনল্যান্ড প্রবাসীরা মুখিয়ে আছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের। পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোডের পর শুরু হবে নিবন্ধনের ডিজিটাল যাত্রা। অ্যাপ থেকে রেজিস্টার অপশনে গিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নাম ও বসবাসরত দেশ সহ কয়েকটি প্রাথমিক তথ্য দিতে হবে। এরপর পরিচয় যাচাই দিতে হবে নিজের মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস, যাবে একটি করে ওটিপি। এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে পরিচয়। পরে ফেসিয়াল রিকগনিশন ও লাইভলিনেস। শেষ ধাপে দিতে হবে বিদেশের বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্য। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। যে কোনো জটিলতা তৈরি হলে দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের দূতাবাসের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ, সেখানে আমরা নিয়মিত আপডেট দিতে থাকব। কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন, আমরা সেটা জানাবো এবং আমরা যেভাবে নির্দেশনা পাবো সেভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। হেলসিঙ্কির রাউহা পিরি সেন্টারে 30 নভেম্বর সেবা দেবে সংগঠনটি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে জার্মানির বার্লিনে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। সেখানে ইসির নির্দেশনা তুলে ধরেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। বার্লিন থেকে জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বজুড়ে 1.5 কোটির কাছাকাছি প্রবাসী বাংলাদেশীর মধ্যে অনেকের রয়েছে বৈধ বাংলাদেশি নাগরিকত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিতে বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিশেষ সেমিনারের। প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন ও ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান প্রবাসীদের সামনে তুলে ধরেন ইসির তৈরি পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ, পোস্টাল ব্যালটের নিয়ম কানুন এবং ধাপে ধাপে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া। সেমিনারে রাষ্ট্রদূত জুলকারনাইন জানান, প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এনআইডি নম্বর ও ঠিকানা জমা দেবেন। তফসিল ঘোষণার পর তাদের জন্য আলাদা ভোটার তালিকা তৈরি করে ডাকযোগে ব্যালট পাঠানো হবে সংশ্লিষ্ট ঠিকানায়। জার্মানি সহ ইউরোপ জুড়ে থাকা প্রবাসীরা দাবি করেন ইসির নিবন্ধন সময়সীমা 30 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি এনআইডি, পাসপোর্ট, ঠিকানা আপডেট সহ বিভিন্ন কারিগরি সমস্যা সমাধানের কথা তুলে ধরেন কমিউনিটি নেতারা। নির্বাচনে প্রবাসীদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত জুলকারনাইন। ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রযুক্তিগত জটিলতা দূর করতে ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি জানান। সেমিনারে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরাও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কমপক্ষে 50 লক্ষ প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে মোবাইল অ্যাপ কিংবা পোস্টাল ব্যালটের যে জটিলতা রয়েছে সেটি কাটিয়ে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন বলছেন কমিউনিটি সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম জুড়ে বর্জ্যের স্তূপ ক্রমেই বাড়ছে। প্রায় 1 বছর ধরে চলা পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে শহরের রাস্তা জুড়ে জমেছে আবর্জনা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বছরের শুরুতে বাড়তে থাকা অসন্তোষ মার্চে গিয়ে রূপ নেয় অনির্দিষ্টকালের ধর্মঘটে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বেতন কমানো ও নতুন অবকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল আন্দোলনের মূল সূত্রপাত। শহর জুড়ে আবর্জনার ব্যাগ রাস্তার ধারে সারি হয়ে আছে। বহু এলাকায় ইঁদুরের উপদ্রব বেড়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য শুধু দুর্গন্ধই ছড়াচ্ছে না, বরং পোকার সংক্রমণও বাড়িয়ে তুলছে।
এখন আমরা প্রাণীর উপদ্রব অনেক বেশি দেখছি। ইঁদুর সহ আরো নানা পোকামাকড় দেখা যাচ্ছে যেগুলো আগে যুক্তরাজ্যে ছিলই না। এই প্রবণতা বার্মিংহামে এখন সবচেয়ে তীব্র। আর্থিক সংকটে পড়া বার্মিংহাম সিটি কাউন্সিল 2023 সালের সেপ্টেম্বরে ঘোষণা দেয় তারা সব অপ্রয়োজনীয় সরকারি ব্যয় স্থগিত করবে। সেই চাপে 2024 সালে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে উচ্চপদ বিলুপ্তির পরিকল্পনা সামনে আনে কর্তৃপক্ষ। এতে কর্মীদের বার্ষিক ব্যয় প্রায় 8,000 পাউন্ড অর্থাৎ 20% কমানোর উদ্যোগ নেয় ইউনিয়ন তীব্র বিরোধিতা শুরু করে। পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউনাইটেড জানায় তাদের দাবি অতিরিক্ত বেতন নয়, বরং বিদ্যমান আয় যেন না কমে। আলোচনা স্থবির হয়ে থাকায় সমস্যা দিনে দিনে আরো জটিল হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিরিয়ায় নগদ অর্থের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে এটিএমের সামনে লম্বা সারি এখন নিত্যদিনের চিত্র। নেটওয়ার্ক বিভ্রাট, বিদ্যুৎ ঘাটতি ও সীমিত উত্তোলনের নিয়মে মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সিরিয়ার দামেস্কে ছোট অঙ্কের টাকা তুলতেও দিনভর কয়েকবার ব্যাংকে যেতে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন সর্বোচ্চ 3 বার উত্তোলনের সীমা, সঙ্গে বারবার নেটওয়ার্ক ডাউন ও বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে নগদ অর্থের সংকট ভয়াবহ আকার নিয়েছে। বিশেষজ্ঞদের মতে সংঘাতের দীর্ঘ প্রভাব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আর্থিক নীতির সম্মিলিত আঘাতেই দেশে তারল্য সংকট তীব্র হয়েছে। অর্থনীতিবিদরা জানান, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার স্থিতি রক্ষার নামে নগদ অর্থ আটকে রেখেছে। এতে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ থাকলেও সাপ্তাহিক উত্তোলন সীমা মাত্র 2 লাখ সিরিয়ান পাউন্ড ধার্য করা হয়েছে। এই কৌশল পুরো অর্থ ব্যবস্থাকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মুদ্রা সরবরাহ না বাড়ালে ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী না করলে সংকট আরও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। বাজারে নগদের ঘাটতি বাণিজ্য, ভোগ ব্যয় ও সামাজিক নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে। এতে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের অর্থনীতি আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে শীতের মাঝেও বরফ ঠান্ডা পানিতে সাঁতার কাটলেন স্থানীয় উইন্টার সুইমিং ক্লাবের সদস্যরা। স্থানীয় সময় রোববার -30°C তাপমাত্রাতেও অনায়াসে পানিতে ঝাঁপ দিয়েছেন তারা। বরফ শীতল পরিবেশে এই সাঁতারকে স্বাস্থ্যকর অভ্যাস হিসেবেই দেখছেন তারা। বিশ্বের সবচেয়ে শীতপ্রবণ অঞ্চলগুলোর একটি রাশিয়ার ইয়াকুতিয়া, যেখানে শীতের আয়ু প্রায় 6 মাস। রোববার অঞ্চলটির তাপমাত্রা -30°তে নেমে এলেও স্থানীয় সাঁতারুরা দল বেঁধে নামেন 0°C পানিতে। তাদের ভাষায়, চারপাশে তীব্র ঠান্ডার তুলনায় পানির তাপমাত্রা তুলনামূলক গরম মনে হয়, তাই দেহে ধাক্কা কম লাগে। মনে হচ্ছে সারা গায়ে কেউ সুই বিধিয়েছে। পানিতে থাকা অবস্থায় কিছুটা সয়ে গেলেও বের হওয়ার সাথে সাথে প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে। এখন আমাদের মূল উদ্দেশ্য দ্রুত গরম জামা পরা। বরফ পানিতে সাঁতারকে তারা শুধু শখ নয়, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় হিসেবে দেখেন। অনেকের বিশ্বাস, নিয়মিত আইস সুইমিং শ্বাসতন্ত্রকে শক্তিশালী করে, শরীরের সহনশীলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এই অভ্যাস মানসিক দৃঢ়তাও বাড়ায় বলে মত তাদের। আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি। এই প্রথমবার বাস্তবে শীতকালের বরফ ঠান্ডা পানিতে সাঁতার কাটতে দেখছি। এখন মনে হচ্ছে মানুষের জন্য আসলে কিছুই অসম্ভব না। মস্কো থেকে 5000 কিলোমিটার দূরে রুশ ফার ইস্টে অবস্থিত ইয়াকুতস্ক বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এখানে প্রচন্ড ঠান্ডা থাকে। শীতকালে কখনো কখনো তাপমাত্রা -60°C-এরও নিচে নেমে যায়। স্থানীয়দের কাছে -30° তাই উষ্ণ বলে মনে হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ওজন কমানোর ওষুধের চাহিদা বাড়ায় ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা ইলি লিলি। শুক্রবার বিশ্বের প্রথম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে $1 ট্রিলিয়ন বাজার মূল্য ছুঁয়েছে লিলি, যেখানে এতদিন জায়গা ছিল মূলত প্রযুক্তি জায়ান্টদের। এই বছর কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 35%-এরও বেশি। যে বাউন্ড ও মানজোরার মতো ওজন কমানোর ঔষধের জনপ্রিয়তায় এই উত্থানের বড় কারণ। গত 2 বছরে নতুন ও অত্যন্ত কার্যকর স্থূলতা চিকিৎসার ওষুধ বাজারে আসার পর এই সেক্টর স্বাস্থ্য খাতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও লাভজনক অংশে পরিণত হয়েছে। গত ত্রৈমাসিকে স্থূলতা ও ডায়াবেটিস ওষুধ থেকে লিলির আয় হয়েছে $10 বিলিয়নেরও বেশি, যা কোম্পানিটির মোট আয়ের অর্ধেক। তবে বিশ্লেষকরা বলছেন, দাম কমানোর চাপ এবং উৎপাদন বাড়ানোর চ্যালেঞ্জ লিলির ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হলো ক্রিসমাস ওপেনিং প্যারেড ও শীতকালীন উৎসব। শোভাযাত্রায় নাচে গানে মেতে ওঠেন নগরবাসী। বর্ণিল আলোয় সেজে ওঠে হেলসিঙ্কি সেন্টার। জমকালো এই আয়োজনে মুগ্ধ পর্যটকরাও। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর আরও একটি রিপোর্ট। বর্ণিল শোভাযাত্রা আর রঙিন সাজ পোশাকে একে একে আসছে বিভিন্ন গল্পের চরিত্র। আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠেছে চারপাশ, যা দেখতে রাস্তায় হাজারো মানুষের ভিড়। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বছরের সবচেয়ে অন্ধকার সময় নভেম্বরের শেষ ভাগ। এ সময় শহর জুড়ে আলো জ্বালিয়ে আনন্দ ছড়িয়ে শীতকে স্বাগত জানানোর ঐতিহ্য হল ইউরোনাভাউস। একই সঙ্গে ব্যবসায়ীরা আয়োজন করেন ক্রিসমাস ওপেনিং প্যারেডের। বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় সময় শনিবার জমকালো উৎসব উপভোগ করেন পর্যটকরাও। ফিনল্যান্ডের ঐতিহাসিক স্নেট স্কোয়ার থেকে শুরু হয় শোভাযাত্রা। আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ আলেক্সারিনকাতো ক্রিসমাস লাইটস, যা 1949 সালে প্রথমবার জ্বলে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন সময় পেরিয়ে ফিনিশদের নতুন উদ্যম ও আশার প্রতীক হিসেবে সেই আলোকসজ্জা করা হয়েছিল। মূলত শহরের কেন্দ্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে ক্রিসমাস মৌসুম শুরু করতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাধারণ মানুষের মধ্যে আশা জাগাতে হেলসিঙ্কির ব্যবসায়ীরা একটি উৎসব শুরু করলেন। যেহেতু একটু আগেভাগে শীতকালে সন্ধ্যা নেমে আসে, তাই আলোকসজ্জার মাধ্যমে এই উৎসব শুরু হলো। সেই থেকে এখন পর্যন্ত ঐতিহ্যগতভাবে এই উৎসব পালিত হয়ে আসছে। তাই তো নগরবাসীরা বৈরী আবহ উপেক্ষা করে আজকে রাজধানীতে এসেছেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লেবাননে বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অফ স্টাফ সহ নিহত 5, আহত 28। 1.5 মাসে গাজায় প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রাণহানি অন্তত 342। ইউক্রেন যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাব নিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক। বড় অগ্রগতির দাবি রুবিওর। খার্কিভে রুশ হামলায় নিহত 4। এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে যুক্ত হতে পারে ভারতের সঙ্গে, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। তীব্র নিন্দা ইসলামাবাদের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ আমিরুল আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।